কেমন আছো মা? সবাইকে দেখছি, তুষিকে দেখছি না। তুষি কোথায়? পাজিটা সারাক্ষণ আমাকে জ্বালিয়েছে, এখন কোথায় লুকিয়ে আছে? পরাণের কথায় রেহেনা আর চোখে বিনুর দিকে তাকায়। বিনু মস্তক নুয়ে দাঁড়িয়ে আছে, বিনুর হাতেই তুষির ফোন। পরাণ আকুল হয়ে এদিক সেদিক দৃষ্টিপাত করছে, তবুও নির্দিষ্ট মানুষটার দেখা মিলছে না। সে রেহেনার উত্তরের অপেক্ষা না করে বাড়ির প্রতিটা ঘরে তুষিকে খুঁজলো, কিন্তু তুষিকে কোথাও খুঁজে পেল না। ভিতরটা শূন্য হয়ে আসতে শুরু করলো। তুষির ঘরের সামনে আসতেই বুকটা কেঁপে উঠল। তুষির ঘরের দরজায় তালা দেওয়া, আশেপাশে ময়লা জমে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে কয়েক মাস হলো এখানে কেউ থাকে না। পরাণের সবকিছু কেমন জানি শূন্য লাগছে। সে ধপ করে মাটিতে বসে পড়ল। কাল রাতেও তো বলল, পরাণ ভাই, তাড়াতাড়ি দেশে আসো, তোমার ঠোঁটে চুমু খাবো। অজানা হাহাকারে ভেতরটা জলে পুড়ে যাচ্ছে। তার খালি মনে হচ্ছে জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা সে হারিয়ে ফেলেছে। মনের মধ্যে ফাঁকা ফাঁকা লাগছে। আখি যুগল রক্তিম বর্ণ ধারণ করেছে। সে বিধ্বস্ত অবস্থায় খাবার ঘরে এলো, শান্ত কণ্ঠে জবাব দিল, তুষি কোথায় মা? এতদিন পর দেশে আসলি, বাবা মায়ের খোঁজ তো একবারও নিলি না। এসেই তুষি তুষি করে পাগল হয়ে গেছিস। ওই অপয়া মেয়ের আমাদের খেয়ে আমাদেরকে না জানিয়ে বাড়ি ছেড়েছে। সে কোথায় আমি কিভাবে বলবো? তোর সাথে তার এত মিলছে, তোকে জানাইনি? সে আমাদের বাড়িতে আর থাকে না। মস্তকেরও উপরের বিশাল আকাশটা পরাণের মস্তকে এসে পড়ল। সে দুকদম পিছিয়ে গেল। তার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে সে তুষিকে দেখতে পাবে না, যাকে দেখার তৃষ্ণায় 6টা মাস ছটপট করেছে। সে অপেক্ষার ফল এতটা তিক্ত হবে কে জানতো। জানলে 6 মাস আগেই পরাণ বাসায় চলে আসতো। 6 মাস ধরে তুষি বাসায় নেই, তাই তো? ছেলের কথা চমকে উঠলেন রেহেনা। ছেলে যে এত সহজে সবকিছু ধরে ফেলবে তার ঘুণাক্ষরেও টের পাননি তিনি। এখন সে ছেলেকে কি জবাব দিবে? ভয়ে পুরো শরীর অবশ হয়ে আসছে। বিনুর হাতে তুষির ফোনটা দেখতেই পরাণের ভেতরটা মসুর দিয়ে উঠল। সে খপ করে বিনুর থেকে ফোনটা কেড়ে নিয়ে বলল, তুষির ফোন তোর কাছে কেন বিনু? ভাইয়া তুষি যাওয়ার সময় সবকিছু রেখে গিয়েছে, তাই তুষির ফোন মা আমাকে দিয়ে দিয়েছে। তুই জানিস না কারো জিনিস অনুমতি না নিয়ে ধরতে হয় না? তাহলে তুই কেন তুষির ফোন নিয়েছিস? তুষি যদি চলেই গিয়ে থাকে তাহলে এতদিন আমার সাথে কথা বলেছে কে? আমার একটু একটু সন্দেহ হয়েছিল জানিস, কিন্তু তুষির জেদের কাছে আমি সেই কবেই হার মেনেছি। আমি ভীষণ বোকা, তাই না? তা না হলে বোকার মতো তুষির মেসেজ বলা কথাগুলো বিশ্বাস করে নিয়েছি। আমি সবসময় চেয়েছি তুষি যেন কষ্ট না পায়। তুষির ভালো থাকাতেই আমার শান্তি। তুষি কষ্ট পাবে এমন কাজ কখনোই করেনি। আর তোরা আমার অনুভূতি নিয়ে খেললি। এতদিন তুষির সেজে তুই আমার সাথে কথা বলেছিস, তাই না রে বিনু? পরাণের কথায় বিনু বাকরুদ্ধ হয়ে গেল। ভয়ে সমস্ত শরীর থরথর করে কাঁপছে। তখনই মাহবুব বের হয়ে আসেন। পরাণ কেমন জানি শান্ত হয়ে গিয়েছে। মাহবুবকে দেখে যন্ত্রণা মিশ্রিত কণ্ঠে বলল, আব্বা, আপনি তো তুষিকে ভালোবাসতেন, আপনি কেন তুষিকে হারাতে দিলেন? আপনি তো আমার মনের খবর জানতেন, আমি তুষিকে কতটা ভালোবাসি। সেই খবর আপনার কর্ণপাত পর্যন্ত বহুত আগেই পৌঁছে দিয়েছে। তবে কেন আমায় এই বিচ্ছেদ যন্ত্রণা দিলেন? আমাকে মেরে রক্তাক্ত করে দিন, আমার সব টাকা পয়সা আপনারা নিয়ে নিন, আমাকে পথের ভিখারি বানিয়ে দিন, তবু আমার তুষিকে আমার কাছে ফিরিয়ে দিন আব্বা। বাঁচতে পারবো না আমি আব্বা তুষিকে ছাড়া, মরে যাব আমি। তুষিবিহীন এই জীবন আমার মূল্যহীন। আমি আপনার পায়ে পড়ি আব্বা। ছোটবেলা থেকে যা বলেছেন কখনো আপনার কথার অবাধ্য হয়নি, কোনো জিনিসের জন্য বায়না ধরেনি। আজকে আপনার কাছে আমি তুষিকে চাইছি, আপনি আমার তুষিকে আমার কাছে ফিরিয়ে দিন। ছেলের আর্তনাদ বাবার হৃদয়ে স্পর্শ করে গেল। ভেতরটা হু হু করে উঠল। বাবা আমার মরা মেয়েটাকে সে নিজ হাতে এ বাসায় নিয়ে এসেছিল, ছোট থেকে নিজ হাতে বড় করেছে। সেই মেয়েকে সে কিভাবে বাড়ি ছাড়া করবে? সে কিভাবে ছেলেকে জবাব দিবে? তার ভালোবাসার মানুষকে সে আগলে রাখতে পারেনি। সে শহরের অলিতে গলিতে খুঁজছে তুষিকে, কোথাও তুষির দেখা মিলেনি।
টুসির নামে নিখোঁজ অভিযোগ পর্যন্ত করা হয়েছে। সে পরাণের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তোর আব্বাকে মাফ করে দিস পরাণ। আমি তোকে দেওয়া কথাটা রাখতে পারিনি। আমার নিজের ভীষণ ব্যর্থ বাবা মনে হচ্ছে জানিস। সেদিন মেয়েটা আমার পা টিপে দিয়ে ঘরে গেল, সকাল থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পেলাম না। কতজন লোক শহরের অলিতে গলিতে লাগিয়ে দিলাম, পুলিশেও খবর দেওয়া হয়েছে, কেউ তুষির কোনো খোঁজ দিতে পারলো না। আমি তোকে অনেকবার জানানোর চেষ্টা করেছি, কিন্তু বিবেকের কাছে হেরে গিয়েছি বাজান। বাবা হয়ে ছেলের অশান্তি টেনে আনতে পারিনি বাজান। আমাকে তুই মাফ করে দিস। বাবার কথায় পরাণের ভেতরটা হাহাকার হয়ে উঠল। সে নিস্তব্ধ হয়ে চেয়ারে বসে পড়ল। একটু পরে ভাঙা ভাঙা গলায় বলল, আমার পছন্দ ছিল সে, আর তার পছন্দ ছিল আমার ঠোঁট। সে ভালোবাসতো আমার বাবাকে, আর আমি ভালোবাসতাম তাকে। সে আমার মায়ের সব কথা শুনতো, আর আমি তার সব কথা শুনতাম। সে নিজের কষ্টগুলো হালকা করার জন্য বিনুর কাছে মনের কথা বলতো, আর বিনু সেটার সুযোগ নিয়ে ভাইয়ের প্রেমিকা হওয়ার প্রচেষ্টা চালালো। পরাণের কথায় বিনুর মস্তিষ্ক ঝনঝন করে উঠল। মাহবুব লজ্জায় মাথা নুইয়ে নিল। ছেলে আজ দিশেহারা হয়ে গিয়েছে। তার লাজুক ছেলেটাও নির্লজ্জ কথাবার্তা বলতে দ্বিধাবোধ করছে না। বিনু কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমাকে তুমি মাফ করে দাও ভাইয়া, আমি তোমার সাথে এমন করতে চাইনি, আর মেসেজগুলোও আমি করিনি। মা আমার থেকে সবকিছু শুনে মা তোমার সাথে মেসেজ করেছে। মা যখন কাজ করেছে তখন আমাকে দিয়ে তোমাকে মেসেজ দেওয়াইছে। বিনুর কথায় রেহানা হুঙ্কার দিয়ে বলল, দিয়েছি, বেশ করেছি। ওই 2 টাকা মেয়ের জন্য পরাণ এখন আমাকে খুন করবে নাকি? বাইরের মেয়ের জন্য সে যদি আমাকেই খুন করতে পারে, তাহলে আমি ছেলের হাতে খুন হতে রাজি আছি। রেহানার কথা শেষ হতেই পরাণ খাবার ঘরটাকে চূর্ণ বিচূর্ণ করে দিতে শুরু করলো। পরাণের ভয়ঙ্কর রূপ দেখে সবার অন্তর আত্মা কেঁপে উঠল। পরাণ একটু পরে শান্ত হয়ে গেল। পরিবেশ নিস্তব্ধ হয়ে গিয়েছে। রক্তিম চোখে একবার মায়ের দিকে দৃষ্টিপাত করলো। রক্তাক্ত হৃদয় নিয়ে নিজের কক্ষে প্রবেশ করে দরজা লাগিয়ে দিল। ঠোঁটে চুমু খেতে টাকা লাগে পরাণ ভাই? যদি টাকা লাগে তাহলে আমাকে বলতে পারো, আমি টাকা দিয়েই তোমার ঠোঁটে চুমু খাবো। মেসেজটার দিকে নজর পড়তেই পরাণের আঁখি যুগল অশ্রুতে ভরে আসলো। তুষির শেষ মেসেজটা এটাই ছিল। পড়াশোনার ক্ষতি হবে সে কথা বলে তুষি ফেসবুক চালানো বন্ধ করেছে 6 মাস হলো। তুষির ভালোর কথা ভেবেই তো সে তুষির সাথে ফোনে মেসেজে কথা বলছে। তুষি তাকে শর্ত দিয়েছিল 6 মাস পরে এসে তাকে যেন সে সামনে থেকে দেখে, এর আগে যেন ভিডিও কলের কথা মুখেও না নিয়ে আসে। তুষির খুশির জন্য সব শর্তে রাজি হয়ে যায় পরাণ। প্রিয় মানুষটার সাথে রোজ নিয়ম করে কথা বলতে পারছে, এটাই তার কাছে অনেক ছিল। কিন্তু সে কি জানতো এই ভালোবাসার পিছনে নিকৃষ্ট রহস্য লুকিয়েছিল? পরাণের আঁখি যুগল ঝাপসা হয়ে আসতে শুরু করলো। কয়েক ফোঁটা অশ্রু ফোনের স্ক্রিনে পড়লো। পরাণ ফোনটা মুছে উপরের দিকে যেতে থাকলো। একটু উপরে গিয়ে থামলো। ঝাপসা চোখে পড়তে লাগলো। তাতে লেখা আছে, তোমার ঠোঁটের অনেক যত্ন নিবে পরাণ ভাই। কেন? কারণ আমি তোমার ঠোঁটে চুমু খাবো তাই। আমার ঠোঁট কি তোর বাপদাদার সম্পত্তি যে তুই আমার ঠোঁটের উপরে এত অধিকার দেখাস? ওটা নামে তোমার ঠোঁট, কিন্তু কাজে ওটা আসলে আমার জিনিস। ওখানে চুমু খাওয়ার অধিকার শুধু আমারই আছে, বুঝেছ? তুমি তো জানো তুষি তার জিনিস কতটা যত্ন করে রাখে। তুমি তুষির জিনিস যত্ন করে রাখবে, নিয়মিত ঠোঁটের যত্ন নিবে। আমার থেকে তোমার ঠোঁট বেশি সুন্দর বলে ভাব নেওয়ার কিছু নেই, কারণ তোমার মানেই আমার। আমি সিগারেট খেয়ে আমার ঠোঁট দুটো কালো কুচকুচে বানিয়ে ফেলবো, তখন বেশি করে চুমু খাস। খবরদার পরাণ ভাই, এসব কথা মুখেও আনবে না, তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। তোমার ঠোঁটে চুমু খাবো বলে কতদিন ধরে না খেয়ে আছি। তুমি এভাবে আমার আহার নষ্ট করতে পারো না। থাপ্পড় দিয়ে তোর গাল একদম লাল করে দেব। এটুকু মেয়ে চুমুর কি বুঝিস? বুঝি না, দেশে আসো, খেয়ে দেখিয়ে দিব। তোর অত্যাচারে আমি দেশেই যাব না। এখন কি তুমি চুমু খাওয়ার জন্য বিদেশে চলে আসবি?
দরকার পড়লে আমি বিদেশে গিয়েই তোমার ঠোঁটে চুমু খেয়ে আসবো। কতদিন ধরে প্রহর গুনছি কবে তুমি দেশে আসবে। আমি গুনে গুনে তোমার ঠোঁটে 100টা চুমু খাবো। তুষির কথায় পরাণ রাগের ইমোজি দিয়েছিল। তুষি আর রিপ্লাই করেনি। পরাণের বুকটা ভারী হয়ে আসতে শুরু করেছে। দরজার নিচে বসে ফোনটা বুকে জড়িয়ে নিঃশব্দে কান্না করছে। ছেড়েই যদি যাবে তাহলে এতটা মায়ায় বেঁধেছিলি কেন তোষি? দু চোখ ভরে তোকে দেখবো জন্যই ছুটে এলাম দেশের মাটিতে। তোর সাথে কয়টা প্রহর শান্তিতে কাটাতে চেয়েছিলাম। তোর সাথে নির্ঘুম রজনী পার করতে চেয়েছিলাম। কোনো এক বৃষ্টি বিলাসে আমার ঠোঁটে তোর চুমু খাওয়ার কথা ছিল। তুই বলেছিলি আমি দেশে আসলে 100টা চুমু খাবি। আমি তো দেশে এসেছি, তুই হারালি কই? আমার ভীষণ কষ্ট হচ্ছে রে তুষি। তুই আমার কাছে ফিরে আয় না। আমি তোর পছন্দের ঠোঁট নষ্ট করে দেব বলেছি, সেই জন্য আমার উপরে রাগ করেছিস? আরে পাগলি, আমি তোকে রাগানোর জন্যই বলেছি। তুই ভাবতেও পারবি না আমি নিজের থেকেও বেশি যত্ন নেই আমার ঠোঁটের। কেন নেই জানিস? কারণ আমার ঠোঁট তোর ভীষণ প্রিয়। আর আমার প্রিয় ছিলি তুই। তোর প্রিয় জিনিস তোর পরাণ ভাই কখনো নষ্ট করতে পারে? পৃথিবীর যে প্রান্তেই তুই থাকিস না কেন তোষি, আমি তোকে খুঁজে বের করবই। তোর পরাণ ভাইয়ের উপরে তোর বিশ্বাস আছে তো তোষি? পরের দিন সকাল থেকে পরাণ চোখ মেলে নিজেকে মাটিতে আবিষ্কার করলো। কালকে তুষির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেদিকে তার খেয়াল নেই। মনটা ভীষণ বাজেভাবে অসুস্থ হয়ে পড়েছে। মনটাকে সুস্থ করার জন্য নির্দিষ্ট মানুষটার প্রয়োজন, কিন্তু মানুষটাকে সে কোথায় পাবে? পরাণের দরজায় কেউ কড়া নাড়ছে। পরাণ উঠে দরজা খুলে দেখলো বিনু দাঁড়িয়ে আছে। ভাইয়ের করুণ অবস্থা দেখে বিনুর কলিজা কেঁপে উঠলো। সে নিজেকে সামলে নিয়ে বলল, ভাইয়া, কালকে ব্যাগগুলো তুমি বাইরে রেখে এসেছিলে। সবাই কত করে ডাকলো, তুমি দরজা খুললে না, তাই তোমার ব্যাগগুলো রাখতে আসলাম। পরাণের মুখ স্মৃতে তাচ্ছিল্য ফুটে উঠলো। তাকে রক্তাক্ত করে দিয়ে তার ব্যাগের চিন্তা করছে। হায় রে মানুষ! পরাণ গম্ভীর কণ্ঠে বলল, ওই ছোট ব্যাগটা রেখে সব তোর মায়ের ঘরে নিয়ে যা। এসবের আমার কোনো প্রয়োজন নেই। কথাগুলো বলেই ব্যাগটা নিয়ে দরজা লাগিয়ে দিল পরাণ। গোসল করার প্রয়োজন, সে ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। তারপরে ব্যাগটা যত্ন সহকারে তুলে রাখলো। কেউ যেন ব্যাগটা খুলতে না পারে সেজন্য তালা দিয়ে চাবি লুকিয়ে রাখলো। প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, কিন্তু খেতে ইচ্ছা করছে না। তার যন্ত্রণা নিবারণের জন্য হলেও তাকে খেতে হবে। সে বাইরে বের হয়ে গেল। তাকে দেখেই মাহবুব বললেন, তুই উঠেছিস বাজান? আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। কতদিন তোর সাথে বসে খাওয়া হয় না। সকাল থেকে না খেয়ে তোর জন্য বসে আছি। পরাণ কোনো কথা না বলে খাবার টেবিলে গিয়ে বসলো। কয়েকবার খেতে আর খেতে ইচ্ছে করছে না। পেটে প্রচুর ক্ষুধা রয়েছে, কিন্তু গলা দিয়ে খাবার নামছে না। চোখ দিয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা ভাতের প্লেটে গিয়ে পড়লো। ছেলের অশ্রু মাহবুবের ভেতরটা রক্তাক্ত করে দিচ্ছে। সে কিছু বলতে যাবে, তার আগেই পরাণ হাত ধুয়ে উঠে গেল। বাইরে আসতেই আশেপাশের মানুষ তাকে জেগে ধরলো। দীর্ঘ সময় পর সবাই চলে যেতেই পাড়ার হেলাল চাচার দোকানে গিয়ে বসলো। চাচা, আমাকে এক কাপ চা দিবেন? পরাণ বাবা, কবে আসলে? ভালো আছো তুমি? আলহামদুলিল্লাহ চাচা, ভালো আছি। বিদেশে ভালো মন্দ খেতে পাওনি তুমি, চোখ মুখ এত শুকনো লাগছে কেন? পেয়েছি চাচা, অনেক দূর থেকে এসেছি। ঘুমিয়েছি কম, সেজন্য হয়তো দেখতে এমন লাগছে। তোমাকে এক কাপ চা দিব নাকি 2টা? তুষি এসে প্রতিদিন 2 কাপ করে চা খেয়ে যেত। বলতো একটা তার আর একটা তার পরাণ ভাইয়ের। আমি কইলাম তুই খাইলে কি পরাণের খাওয়া হবে? সে আমারে কয় তুষি খাইলেই নাকি পরাণ ভাইয়ের খাওয়া হয়ে যাবে। হেলাল চাচার কথায় পরাণ মলিন হাসলো। হেলাল ধীর কণ্ঠে বলল, মায়াটা সারাক্ষণ জ্বালাইছে। একদিন তোমার মা রাইতের বেলা মায়াডারে কোথায় নিয়ে গেল, আর ফিরল না মায়াডা। তোমার মারে কিছু জিজ্ঞাইলেই আমার উপরে চেইত্তা যায়। সেই জন্য খারাপ লাগলেও বলি না। তুমি তুষির ব্যাপারে কিছু জানো? বিয়া দিয়া দিস নাকি? হেলাল চাচার কথায় পরাণের ভিতরটা মোচড় দিয়ে উঠল। সে কোনো রকমের উত্তর দিল, না।
সে কোনো রকমে উত্তর দিল। চা খেয়ে বাসায় চলে আসলো পরাণ। সে আগেই বুঝেছিল তার মাই তুষিকে কিছু করেছে। ঠান্ডা মাথায় তাকে কাজ করতে হবে। সে নিজের কক্ষে আসলো। পড়ার টেবিলের কাছে একটা খাতা দেখতে পেল। এই খাতাটা তো তার না। খাতা খুলতেই নজরে আসলো কিছু লেখা। তোমার ভাই আমার ভাই, পরাণ ভাই এলাকাবাসী মিলে বেঁধেছে জোট। আমি একাই দেব পরাণ ভাইয়ের ঠোঁটে 100 কোটি ভোট। আমার ভাই তোমার ভাই, পরাণ ভাই আমার জামাই। লেখাগুলো দেখে মনের অজান্তেই হেসে ফেলল পরাণ। ঠোঁটে চুমো খেলে কি পাপ হয় পরাণ ভাই? তুষির কথায় পরাণ রক্তিম চোখে তুষির দিকে দৃষ্টিপাত করলো। রাগান্বিত হয়ে বলল, তোকে এসব কথা শেখায় কে? আমাকে শেখানো লাগে না। তোমার ঠোঁট দেখলেই আমার ভিতর থেকে কথাগুলো চলে আসে। তোর মতো অসভ্য আর নির্লজ্জ মেয়ে দুটো দেখিনি। সে আমি অসভ্য হই আর ভালো হই, আমি তো তোমারই, তাই না? বলো, এখন বলো, ঠোঁটে চুমো খেলে পাপ হয় নাকি? হ্যাঁ হয়। তাহলে আজ থেকে আমি তোমার মতো সিগারেট খাবো, তাহলে আমার আর পাপ হবে না। তোমার ঠোঁটে চুমো খাওয়ার নেশাটা আমার কেটে যাবে। তোকে কেন আমি আমার ঠোঁটে চুমু খেতে দেব? তোকে ধরতে গেলেই পালিয়ে যাস। এবার আর পালাবো না, একবার দিয়েই দেখো। তুষির কথায় পরাণ তুষিকে ধরতে যাবে। তখনই তুষি হাওয়ায় মিলিয়ে গেল। পরাণের মুখশ্রী পেয়ে ঘাম গড়িয়ে পড়েছে। সে ধরফড়িয়ে উঠে বসলো। পুরো ঘরটা পর্যবেক্ষণ করলো। ঘরের কোথাও তুষি নেই। মুহূর্তের মধ্যে পরাণের মনটা বিষাদে ছেয়ে গেল। বুকের মধ্যে হাহাকারের মিছিল শুরু হলো। আজ 3 মাস হয়ে গেল পরাণ তুষির কোনো খোঁজ পায়নি। রেহানাকেও বলেও একটা শব্দ মুখ দিয়ে বের করেনি। কারো জীবন থেমে থাকেনি। সবাই আগের মতো জীবন যাপন করতে ব্যস্ত। কিন্তু থেমে গিয়েছে একটি মানুষের হৃদয়, সেটা হলো পরাণ। এখন সে রোজ নিয়ম করে 3 বেলা সিগারেট খায়। মাঝে মধ্যে মদ্যপান করতেও দ্বিধাবোধ করে না। তুষির পছন্দের ঠোঁটটা ধীরে ধীরে সৌন্দর্য হারিয়ে ফেলেছে। তুষি তার দেওয়া কথা রাখেনি। পরাণও তার শখের জীবন পুরাইতে পুরাইতে ছাই করে দিল। ছেলের অধপতন দেখে মাহবুব রেহানাকে বুঝিয়েছে, তবুও রেহানার মন গলেনি। তার এক কথা, নিজের বাড়ির আশ্রিতা মেয়েকে সে কিছুতেই বাড়ির বউ হিসেবে মেনে নিবে না। পরাণ কেমন জানি শান্ত হয়ে গিয়েছে। আগের মতো পাগলামি করে না। সারাদিন চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা বলে না। একদম জীবিত লাশের মতো। তাকে দেখে যে কারো অন্তরাত্মা কেঁপে উঠবে। রায়ার শখের ফুলদানিটা তুষির হাত থেকে ভেঙে পড়ে গেল। তা দেখে ভয়ে তুষির শরীর থরথর করে কাঁপতে লাগলো। তখনই রিয়া দৌড়ে এসে তুষিকে সরিয়ে দিয়ে নিজের তুষির জায়গায় দাঁড়ালো। তবুও তুষির শেষ রক্ষা হলো না। রায়া এসে তুষির চুলের মুঠি ধরলো। তুষি ব্যথায় কুকরিয়ে উঠল। রিয়া রাগান্বিত হয়ে বলল, তুমি ওকে মারছো কেন আপু? তুষির কোনো দোষ নেই। আমি তোমার ফুলদানিটা ভেঙেছি। মারতে হলে তুমি আমাকে মারো। আমার ভুলের শাস্তি কেন তুমি তুষিকে দিচ্ছ? তুই কবে থেকে তুষির চামচা হয়ে গেলি রে? আগে তো তুষিকে 2 চোখে সহ্য করতে পারতি না। ইদানিং তুষির প্রতি তোর দরদ উতলে পড়ছে, তাই না রে? তোর কি মনে হয় আমি দেখিনি ফুলদানিটা তুষি ভেঙেছে? তুষির হয়ে সাফাই গাইতে এসেছিস। আজকে এই মেয়েকে আমি মেরেই ফেলবো। সামান্য কাছের লোক হয়ে নিজেকে কি মনে করে ও? আমার শখের ফুলদানিটা ভেঙে ফেললো, এত বড় সাহস! রায়ার কথায় তুষি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো। সে যতই ভুল করতে কম চায়, ভুলগুলো ততই তার সামনে এসে হাজির হয়। কালকের মারের ব্যথাটা এখনো শরীর থেকে যায়নি। আজকে মার খেলে নির্ঘাত সে মারা যাবে। তুষি কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আমি ইচ্ছে করে আপনার ফুলদানি ফেলিনি আপু। ঘর মুছতে গিয়ে কিভাবে যে হাত লেগে পড়ে গেল সেটা আমি বুঝতে পারিনি। এবারের মতো আমাকে মাফ করে দিন। আমি এরপর থেকে আরো সতর্ক হয়ে কাজ করব। তখনই রেনু এসে তুষির গালে থাপ্পড় বসিয়ে দিল। রেনুকে দেখে রায়া আরো হিংস্র হয়ে উঠল। বজ্রকণ্ঠে বলল, একটা দিলে কেন মা? আরো কয়টা লাগিয়ে দাও। অসভ্য মেয়ে, একে তো ফুলদানি ভেঙেছে, আবার বড় বড় কথা বলছে। আমার ভুল হয়ে গেছে বড় মা। আমি আর এমন ভুল জীবনেও করব না। আল্লাহর দোহাই লাগে, আজকে আমাকে মারবেন না। আজ আমাকে মারলে আমি মরেই যাব। তুষির কথা শেষ হওয়ার সাথে সাথেই রুহি এসে তুষির হাত ধরে টানতে টানতে ওয়াশরুমে নিয়ে গেল। সেখানে ঝর্ণা ছেড়ে দিয়ে বলল, তুই
আমাদের মারতে নিষেধ করেছিস? আমরা তোকে মারবো না। টানা 2 ঘন্টা এখানে দাঁড়িয়ে থাকবি। গলা দিয়ে একটা আওয়াজ বের হলে আমার থেকে খারাপ কেউ হবে না। কথাগুলো বলেই রুহি দরজা লাগিয়ে দিয়ে চলে গেল। তুষি চিৎকার দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও। আমার পরাণ ভাই আসলে তোমাদের সবাইকে মেরে ফেলবে, একজন কেউ বাঁচতে দিবে না। আমার পরাণ ভাই কিছুতেই তার তুষির কষ্ট সহ্য করবে না। তোমরা ভাবতেও পারছো না পরাণ ভাই সব কিছু জানলে পরিস্থিতি কতটা ভয়াবহ হবে। এই যে পরাণ ভাই করে জীবন দিচ্ছিস, এই 6 মাসে পরাণ কেন কোনো টরান ভাইও তোর খোঁজ নিতে আসেনি। এতটাই ভালোবাসি তোকে তোর পরাণ ভাই। তোর তুষি কান্নায় ভেঙে পড়ল। সত্যি তো, তার পরাণ ভাই কি তাকে ভালোবাসে না? তাকে যদি ভালোই বাসতো তাহলে তার খোঁজ এতদিন কেন নিল না? তার মামুনি কি তার পরাণ ভাইকে সবকিছুই বলে দিয়েছে? তার পরাণ ভাই নিশ্চয়ই তাকে ঘৃণা করছে। না না, তার পরাণ ভাই তাকে ঘৃণা করতেই পারে না। তুষি চিৎকার দিয়ে বলল, পরাণ ভাই ঠিক আসবে, দেখো এসে তোমাদের থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। তোর পরাণ ভাই আসলেই বুঝি আমরা দিয়ে দিব? তোকে 2 লক্ষ টাকা দিয়ে কিনেছি। আগে আমাদের 2 লক্ষ টাকা উসুল হবে, তারপর তোকে যেতে দিব। এর আগে 1 পাও নড়তে দিব না। আমি এই জন্যই তোমাদের বাসায় টিকে আছি। তোমরা যে অমানুষ, তোমাদের বাসায় কোনো কাজের মেয়েই টিকবে না। তুষির কথা জ্বলে উঠল রায়া। তুষিকে মারার জন্য এগিয়ে আসতেই রিয়া রায়ার হাত ধরল। একটা শাস্তি মেয়েটা ভোগ করছে, একবারেই মেরে ফেলবে নাকি? তুষি তো ঠিকই বলেছে, আমাদের ব্যবহারের জন্য কোনো কাজের লোক আমাদের বাসায় টিকে না। তুষির মামুনিকে টাকার লোভ দেখিয়ে তুষিকে নিয়ে আসতে পারছো, এত অত্যাচার করছো। ওর মামুনির টাকা নিয়ে এসে যদি বলে, এই নাও তোমাদের টাকা, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, তখন কাজের লোক কোথায় পাবে? তাই বলছি, যা করবে সীমার মধ্যে থেকে করবে, সীমা লঙ্ঘন করো না, দেখবে মশাও বাঘে পরিণত হয়ে যাবে। রিয়ার কথায় দমে যায় রায়া। রুহি ও রায়া অবাক নয়নে রিয়ার দিকে তাকিয়ে আছে। তাদের ছোট বোনটা এতটা তুষিভক্ত হয়ে গেল কিভাবে, সেটা দুজনের মাথায় আসছে না। দুজন রাগে হনহন করে রুম থেকে বের হয়ে গেল। পরাণ বিছানায় শুয়ে 3য় নাম্বার সিগারেটটা ধরালো। ভেতরটা পুড়তে পুড়তে কয়লা হয়ে যাচ্ছে, তবুও প্রিয় মানুষকে খুঁজে পাচ্ছে না। মৃত মানুষ মরে গেলে সেই শোক সামলিয়ে উঠে যায়, কিন্তু জীবিত মানুষ হারিয়ে গেলে সেই শোক কিভাবে সামলাবে পরাণ? 2 চোখ বেয়ে অশ্রুকণা গড়িয়ে পড়ছে। ফোন হাতে নিতে তুষির হাস্যোজ্জ্বল মুখশ্রী ভেসে উঠল। ভিতরের আগুন দাউ দাউ করে জ্বলে উঠল। না পাওয়ার শূন্যতায় ভেতরটা দম বন্ধ হয়ে মারা যেতে চাইছে। বেঁচে থাকতে কি তুষির দেখা পাবে না সে? কথাগুলো ভাবতেই বুকটা ভারী হয়ে আসলো পরাণের। তোর চুমু খাওয়ার জিনিস দেখা যায় তুষি? রিয়ার কথায় তুষির সামনের দিকে দৃষ্টিপাত করতেই তুষির হৃদস্পন্দনের গতিবেগ বেড়ে যায়। কতগুলো প্রহর অপেক্ষা করছে এই মানুষটাকে এক নজর দেখার জন্য, কিন্তু পরাণের হাতে সিগারেট দেখেই তুষির মস্তিষ্ক টকবক করে উঠল। সে রাস্তার মাঝখানে দিয়ে উন্মাদের মতো পরাণের কাছে ছুটে গেল। পরাণ সিগারেটটা ঠোঁটে চেপে ধরবে, এমন সময় তুষি সিগারেটটা কেড়ে নিয়ে সিগারেটের জ্বলন্ত আগুন পরাণের ঠোঁটে চেপে ধরল। আকস্মিক ঘটনায় পরাণ রেগে সামনে থাকা ব্যক্তিকে কিছু বলতে যাবে, তখনই তার সমস্ত ধরনই থেমে যায়। রক্তিম চোখে তুষি পরাণের দিকে দৃষ্টিপাত করে আসছে। দোকানি এসে পরাণকে বলল, এই নাও বাবা তোমার চা। তুষি চাটা পরাণের ডান হাতে ফেলে দিল। পরাণ ব্যথায় কুকড়িয়ে উঠল। তুষি সত্যি তার সামনে আসছে কিনা সেটা দেখার জন্য ব্যথাকে উপেক্ষা করে একা হাতে তুষির গালে স্পর্শ করলো। সাথে সাথেই তুষি ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল। পরাণ উপলব্ধি করতে পারছে এটা তার ভ্রম নয়, তুষি সত্যি সত্যি তার সামনে দাঁড়িয়ে আছে। পরাণের আঁখি যুগল টলমল করছে। গভীর আলিঙ্গনে তুষিকে শুইয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু তুষিকে শুইয়ে দেওয়ার অধিকার এখনো তার হয়নি। আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। পরাণকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, তোমার এতটা অধপতন হয়ে গেছে পরাণ ভাই? তোমাকে আমি কি বলেছিলাম?
তুমি আমার ইচ্ছের মূল্য দিলে না। টাকা পয়সা হয়ে গেলে মানুষ বুঝি এভাবেই বদলে যায়। আমারই ভুল হয়েছে। মামুনির সাথে চুক্তি করেছিলাম তোমার সাথে প্রেমের অভিনয় করব, তারপর তোমাকে দেশে আসতে বাধ্য করব। প্রেমের অভিনয় করতে গিয়ে কখন যে তা ভালোবাসায় পরিণত হয়ে গেল সেটা ঘুণাক্ষরেও টের পেলাম না। আমি অভিনয় করতে গিয়ে ভালোবাসার কাছে হেরে গেলাম, আর তুমি সব সত্যিটা শুনে বদলে গেলে। একটাবার আমার বোঝার চেষ্টা করলে না, জানতে চাইলে না আমি বেঁচে আছি নাকি মরে গিয়েছি। তোমরা ছেলেরা এমনই হও জানো, আমারই ভুল। আমি তো তোমাদের বাড়ির আশ্রিতা ছিলাম, যার কোনো টাকা পয়সা নেই। সেই মেয়েকে কেন তোমার মতো টাকা পয়সাওয়ালা ছেলে বিয়ে করবে? তোমাকে বলেছিলাম আমি তোমার হই বা না হই তুমি তোমার ঠোঁটটাকে আগলে রেখো, সেটা আমার ভীষণ প্রিয়। কিন্তু তুমি কি করলে? নিকোটিন দিয়ে ঠোঁটটাকে ধ্বংস করে দিচ্ছ। আমি ভুল কিছু বলে থাকলে মাফ করে দিবে। আমি তো আর তোমার বউ না যে তোমার উপরে এত অধিকার দেখাবো। এখনও ঠোঁটটা সতেজ আছে, নষ্ট হতে দিও না। আমার তোমার উপরে আর কোনো অধিকার নেই, কিন্তু তুমি আমার পছন্দের জিনিসটা নষ্ট করে দিয়েছো দেখে আমার সমস্ত শরীর জ্বলে যাচ্ছে। কথাগুলো বলেই দু হাতে পরাণের চুলগুলো টেনে ধরলো। পরাণ মুখ দিয়ে একটা শব্দও বের করছে না। তা দেখে রিয়ার চোখ বড় বড় হয়ে গেল। তুষি ছাড়া আমাদের বাসায় যেতে হবে, তোর জন্য মার খেতে পারবো না। রিয়ার কথায় পরাণ তুষির হাত নিজের হাতের মধ্যে পুড়ে নিল। রাগান্বিত হয়ে বলল, আমার তুষি আপনার সাথে যাবে না। আমি কেন যাব না? তোমার মা আমাকে 2 লক্ষ টাকা দিয়ে তাদের বাড়ির কাজের লোক হিসাবে বেচে দিয়েছে। তাতে টাকা এতটা সস্তা এসে গিয়েছে নাকি? আমি তোমার সাথে যাব না। আমার তুষিও এতটা সস্তা এসে যায়নি। তাদের 2 লক্ষ টাকা আমি ফিরিয়ে দেব। তারা যেন এসে টাকাগুলো আমার থেকে বুঝিয়ে নিয়ে যায়। তোমার মায়ের অভিশাপ নিয়ে সারা জীবন পার করতে পারবো না। তোমাদের বাসার লবণ খেয়েছি, তোমার মাকে কষ্ট দিয়ে ওই বাড়িতে ফিরে যেতে চাই না। বেশি কথা বললে তুই ঠোঁটে চুমু খাওয়ার আগে আমি এখনই রাস্তায় দাঁড়িয়ে তোর ঠোঁটে চুমু খাবো, বুঝতে পেরেছিস? তুষির চোখগুলো বড় বড় হয়ে গেল। তার পরাণ ভাই এমন কথা বলতে পারে, এটা তার ধারণার বাইরে ছিল। তুষিকে অবাক করে দিয়ে পরাণ তুষিকে কোলে তুলে নিল। একটা গাড়ি ডেকে উঠে বসলো। রিয়া হা হয়ে তাকিয়ে আছে। সে একটুও ভয় পাচ্ছে, কিন্তু আনন্দ লাগছে। কত সাধনা করে পরাণের কাছে তুষিকে নিয়ে আসতে হয়েছে। দুটি প্রেমিক যুগলকে এক করতে পেরেছে, এতেই তার শান্তি। রিয়া বাসায় চলে গেল। তুষি ছটফট করছে। পরাণ রক্তিম চোখে তাকালো। পরাণের দৃষ্টি দেখে সমস্ত তেজ নেতিয়ে গেল তুষির। পরাণ বাসায় আসতেই রেহেনা এগিয়ে আসলো। তুষি, তুই আমাকে মাফ করে দেস। আমার জন্য আমার ছেলেটা অনেক কষ্ট পেয়েছে। আমি বুঝতেছি তুই আমার ছেলের সুখ শান্তি। আমি চাই তুই আমার ছেলেকে আগের মতো করে দে, আর আমার ছেলের বউ হবি তুষি। এমন আদুরে কথায় তুষির ভীষণ কান্না পেল। সে মাথা নুইয়ে কান্না করছে। রেহেনা তুষিকে বুকে আগলে নিয়ে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি। তোকে অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। ওরা বাসা বদলেছে মামুনি। আমি তোকে পরাণে বউ বানাতে চাই। তুই আমার ছেলে বউ হবি। তুমি মন থেকে বললে হবো। বিকেলে ঘরোয়াভাবে তোদের বিয়ে হবে। এখন গিয়ে বিশ্রাম কর। আমি তাদের টাকা তাদের ফিরিয়ে দিয়ে এসেছি। দিয়ে আমাকে সাহায্য না করলে এত কিছু করতে পারতাম না। তুষি মনে মনে রিয়াকে কৃতজ্ঞতা প্রকাশ করলো। পরাণ বিদেশ থেকে তুষির জন্য লাল টুকটুকে শাড়ি নিয়ে এসেছিল, সাথে অনেকগুলো গহনা। সেগুলো পরেই তুষি কবুল বলে পরাণকে নিজের স্বামী হিসেবে গ্রহণ করলো। বাড়িতে আজ আনন্দের মেলা বসেছে। বিনুও তুষির থেকে মাপ চেয়েছে। মাপ করাতেও অদ্ভুত এক শান্তি আছে, যে শান্তি তুষি অনুভব করতে পারছে। সময়ের সাথে রাত গভীর হতে শুরু করেছে। তুষিকে পরাণের ঘরে বসিয়ে দেওয়া হয়েছে। রাত 12টায় পরাণ নিজের ঘরে আসলো। তুষির পাশে বসে বলল, আমাকে যে এত কষ্ট দিলি, এখন তোর কি শাস্তি হওয়া উচিত বল? ভেবেছি এসেই তোকে দেখব আর আমার ঘরের বউ বানাবো। তুই আমার ঠোঁটে চুমু খাবি। সব কিছু এক নিমেষেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিলি। তুষি কোনো কথা না বলে রাগান্বিত হয়ে শুয়ে পড়ল। পরাণ বিছানায় উঠে বসলো। তুষির হাতে হাত রাখতেই তুষি হাত সরিয়ে দিল। পরাণ তুষিকে টেনে তুলল। তুষি হাত সরাতে গিয়ে আচমকা পরাণের গালে থাপ্পড় বসে গেল। আকস্মিক ঘটনায় তুষি চোখ বড় করে পরাণের দিকে দৃষ্টিপাত করলো। পরাণ অভিমানী দৃষ্টিতে তাকিয়ে আছে তুষির দিকে। সে নিজ থেকেই হাত সরিয়ে নিল।
তারপরে নিঃশব্দে শুয়ে পড়ল। তুষির ভিতরে ঝড় বয়ে যাচ্ছে, সে কিভাবে তার পরাণ ভাইকে আঘাত করলো। মরে যেতে ইচ্ছে করছে তার। সেও পরাণের বিপরীতে পাশে শুয়ে পড়ল। একটু পরে আদুরে বিড়ালের মতো পরাণকে জড়িয়ে দিয়ে নিঃশব্দে কান্না করতে লাগলো। পরাণ হাত সরিয়ে দিতে চাইলে তুষি আরো শক্ত করে আঁকড়ে ধরল। পরাণ বিরক্ত হয়ে বলল, এতক্ষণ আঘাত দিয়ে মরা কান্না জড়েছিস, জানিস না তোর কষ্ট আমার সহ্য হয় না, আমি ভেতর থেকে শেষ হয়ে যাই। আমাকে মাফ করে দাও পরাণ ভাই, আমি তোমাকে মারতে চাইনি। তুমি সিগারেট খাও এটা আমি মেনে নিতেই পারিনি। কেন জানি খুব রাগ হচ্ছে, সাথে বিরক্ত হচ্ছি। চুমু খাওয়ার মানুষ না থাকলে সিগারেট খেয়েই শান্ত থাকতে হয়। তাহলে আমি কি মরে গিয়েছি? কালকেই চলে যাব। তুমি আর আমাকে আগের মতো ভালোবাসো না। কথাগুলো বলেই তুষি সরে যাচ্ছিল। পরাণ তড়িৎ গতিতে সামনের দিকে ঘুরে তুষিকে বুকের শান্তি মিলিয়ে নিল। তুই নিয়মিত চুমু খেলে আমি আর সিগারেট খাবো না। যে ঠোঁটে সিগারেট খেয়েছো সেই ঠোঁটে আমি জীবনেও চুমু খাবো না। চুমুর লোভ দেখিয়ে আমাকে বিদেশ থেকে দেশে নিয়ে এসেছিস, আমি তো চুমু খাবোই। কথাগুলো বলেই তুষির ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল পরাণ। তোকে অনেক ভালোবাসি তোষি, তুই আমায় রেখে চলে গেলে আমার নিশ্চিত মৃত্যু হবে, বাঁচতে পারবো না। যেই ঠোঁটে তোর ছোঁয়া পেয়েছি সেই ঠোঁটে আর কোনোদিন মাদক উঠবে না, কথা দিলাম তোকে। তুই শুধু আমাকে ছেড়ে যাস না। আমি ছেড়েও যাব না, সিগারেটও খেতে দিব না। তোমার ঠোঁট শুধু আমার, চুমুও আমার, শুধু আমি খাবো। কথাগুলো বলেই পরাণের ঠোঁটে চুমু খেলো। পরাণ তুষিকে নিজের বুকের মধ্যে শক্ত করে জড়িয়ে ধরলো। কত সাধ্য সাধনা করে দুটির প্রেমিক হৃদয়ে এক হলো। সেখানে আছে শুধু ভালোবাসা আর ভালোবাসা। তাদের ভালোবাসা দেখে চন্দ্র লজ্জায় মুখ লুকিয়ে ফেললো।